আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফ আলী পীর। তো আজকে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি এদের কর্মদক্ষতা অংশে সবারই প্রায় সমস্যা হয়, তাই আজকে এই অংশটা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। এখানে এই চিত্রটা লক্ষ্য করো। আগে কর্মদক্ষতা বোঝার আগে একটা কনসেপ্টের কথা বলি, তাহলে সব তোমরা করতে পারবা। এখানে একটা মোটর আছে, এই মোটরটার সাথে একটা বেল্ট বাঁধা আছে। এই বেল্টটা ঘুরে এবং ঘুরতে ঘুরতে এখানের বস্তাটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে, অর্থাৎ বেল্ট টেনে বস্তাকে উপরের দিকে ওঠায়। জিনিসটা এমন যে একটি মোটর 50 কেজি বরের চালের বস্তা 1 মিনিটে 20 মিটার উঁচুতে উঠাতে পারে। মোটরটির ক্ষমতা 200 ওয়াট হলে কর্মদক্ষতা কত? অর্থাৎ এই মোটরটা এই চালের বস্তাকে, অর্থাৎ 50 কেজি বরের চালের বস্তাকে H = 20 মিটার, এখান থেকে এতটুকু 20 মিটার উপরে উঠাতে পারে সে 1 মিনিটে। তাহলে তার কর্মদক্ষতা কত? এখন কর্মদক্ষতা বোঝার আগে আমরা দেখি এই মোটরটির কী পরিমাণ কাজ করছে এই বিষয়টা। দেখো, আমরা কাজের হিসাব কিন্তু বের করতে পারি, অর্থাৎ মোটরের দ্বারা কৃত কাজের পরিমাণ হবে W = ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু যতটুকু সরণ হয়েছে তার পরিমাণ। অর্থাৎ ভর ছিল 50 কেজি বরের চালের বস্তা ইন্টু G 9.8 অভিকর্ষ ত্বরণের মান, আর H হচ্ছে 20 মিটার। তাহলে ওই মোটরের দ্বারা কৃত কাজের পরিমাণ হচ্ছে 9800 জুল। আচ্ছা, আমরা যদি কৃতকাজ বের করতে পারি তাহলে ক্ষমতাও বের করতে পারবো। আমরা জানি ক্ষমতা P = কাজ বাই সময়। এই কাজ যদি আগে থেকেই বের করা না থাকে তাহলে আমরা mgh/t লিখতে পারি। এখন দেখি এই মোটরের দ্বারা মোটরের এই পরিমাণটুকু দ্বারা কতটুকু তার ক্ষমতা বোঝায়। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা হিসাব করে দেখলাম যে কাজের পরিমাণ ছিল 9800 জুল আর সে সময় নিছে 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড। তাহলে ওই মোটরের ক্ষমতা আমরা হিসাবের মাধ্যমে দেখলাম 163.33 ওয়াট, কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল তার পরিমাণটুকু হচ্ছে 200 ওয়াট। এটাকে আমরা P' নাম দিলাম। আর যেটা দেওয়া ছিল আমরা এখন নোট করি যে দেওয়া আছে, বিষয়টা দেওয়া আছে, যেটা দেওয়া ছিল অর্থাৎ মোটরের ক্ষমতা P = 200 ওয়াট। এখন আমরা হিসাব করে দেখলাম যে এই মোটরের ক্ষমতাটা 200 ওয়াট নাই, তার চাইতে একটু কম আছে, অর্থাৎ 163 ওয়াট। অর্থাৎ মোটরের কার্যকর ক্ষমতা P' নাম দিলাম, এটাকে আমরা এখানে P' নাম দিলাম। এই P' হচ্ছে 163.33 ওয়াট। তার মানে এখানে কিছু গরমিল পাওয়া যাচ্ছে যে আমার যতটুকু মোটরের ক্ষমতা দেওয়া ছিল ততটুকু ক্ষমতা হিসাব করে পাইনি। অর্থাৎ আমরা যেই চিত্রটা দেওয়া ছিল এই চিত্রের কাজ অনুযায়ী মোটরের ক্ষমতা এখন 200 ওয়াট মিলতেছে না, একটু কম মিলল। এই যে কম মিলল, এই কমটুকু কতটুকু? অর্থাৎ এটা খেয়াল করি, ছিল 200 আর উপরে হিসাব করে মিলছে 163.33। এই যে কতটুকু পাইলাম আর কতটুকু ছিল তার অনুপাত, অর্থাৎ মোট প্রদত্ত ক্ষমতা, মোট কার্যকর ক্ষমতা যে কতটুকু কার্যকর হইল আর মোট প্রদত্ত ক্ষমতা অর্থাৎ কতটুকু দেওয়া ছিল তার যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় কর্মদক্ষতা। আমরা কর্মদক্ষতাকে একটা গ্রিক ওয়ার্ড ইটা দ্বারা লিখি। এটা ডিল ইটা না, পাথরের বা ইটের ইটা না, এটা হচ্ছে আলফা, বিটা, গামা, পাই, ফাই, সাই, এইটার মতো একটা গ্রিক অক্ষর ইটা। তাহলে এখন আমরা সংজ্ঞাতে যাই। আচ্ছা, সংজ্ঞাতে যাওয়ার আগে আমরা এই ক্ষমতা আর ক্ষমতার পার্থক্য দিয়ে যদি কখনো আমরা মোট কার্যকর শক্তি বলি তাও হবে, কেননা আমরা যখন ক্ষমতা লিখি তখন কাজ ডিভাইডেড বাই টাইম লিখি, এখানেও সেম কাজ ডিভাইডেড বাই টাইম লিখি। উভয় পক্ষে যদি আমরা টাইমের কথাটা বাদ দেই তখন কিন্তু কাজের কথাটা বলতে পারি, অর্থাৎ কাজ, মোট কার্যকর কাজ বা শক্তি একই কথা, মোট কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, এটা বললেও কর্মদক্ষতা বোঝাবে একইভাবে। এখন আমরা সংজ্ঞায় যাই।
হ্যাঁ, তাহলে কর্মদক্ষতার সংজ্ঞা আমরা এইভাবে লিখব, কোনো যন্ত্রের বা মোটরের যাই বলি মোট কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। আমি লাইনটা এইভাবে সাজায় লিখছি, কোনো যন্ত্রের মোট কার্যকর ক্ষমতা ভাগ দিয়ে দিলে মোট প্রদত্ত ক্ষমতা, এই জিনিসটাকেই বলতে পারবো আমরা ইটা। অর্থাৎ এটাই হচ্ছে আমার ইটা এর সংজ্ঞা বা এটার সূত্র। এই যে মোট কার্যকর ক্ষমতা, এটাকে যদি আমরা পি প্রাইম দিয়ে সূচিত করি, আর মোট প্রদত্ত ক্ষমতা এটাকে যদি আমরা পি দ্বারা সূচিত করি, তাহলে যে কোনো সময় কর্মদক্ষতা সমান লেখা যাবে পি প্রাইম ডিভাইডেড বাই পি। তুমি যদি পি কে উপরে লেখো আবার পি প্রাইমকে নিচে লেখো, সমস্যা নাই, তবে সব সময় এইটা মাথায় রাখতে হবে যাতে করে আমার ইটা এর মান উপরে দেওয়া থাকে যেটা কার্যকর ছিল, অর্থাৎ যেটা কার্যকর ছিল এই মান, আর নিচে দেওয়া থাকে যেটা প্রদত্ত ছিল এই মান। এখন তুমি পি দ্বারা লেখো আর পি প্রাইম দ্বারা লেখো, সমস্যা নাই। এটাকে বা দিয়ে যে কোনো সময় আমাকে যদি কার্যকর ক্ষমতা বের করতে হয় তাহলে যতটুকু পার্সেন্টেজ ছিল, অর্থাৎ কর্মদক্ষতার মান যত ছিল তা দ্বারা মোট প্রদত্ত ক্ষমতাকে গুণ করলে হবে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাইতেছি, আমি যে পি প্রাইমকে লিখছি যে মোট প্রদত্ত ক্ষমতা, এটাকে যে কোনো সময় এই ইটা দিয়ে গুণ করে দিলে মোট প্রদত্ত ক্ষমতাকে হচ্ছে কর্মদক্ষতা দ্বারা গুণ করে দিলে কার্যকর ক্ষমতা পাওয়া যাবে। আমরা জাস্ট গুণন করছি। এখানে একটা বিষয় বলে রাখা জরুরি যে এই কর্মদক্ষতা এর মান আমরা যদি এটাকে অনুপাত করি, এটার অনুপাতের আনসারটা একটু দেখে নিই। হ্যাঁ, অনুপাতের আনসারটা হচ্ছে 0.816, যাই হোক 0.81 সামথিং এই আনসারটা। এখন এই ইটা এর মান কখনোই একের চাইতে বড় হইতে পারবে না, এটা অবশ্যই একের চাইতে বড় হতে পারবে না। সমান হলে হবে না, এমন কোনো মোটর পাওয়া সম্ভব না যেটা একেবারেই 100-100 রেজাল্ট দিয়ে দিবে। কেননা যখন মোটর চলে তখন শব্দ হয় এবং এখান থেকে তাপ উৎপন্ন হয়, কিছু না কিছু খরচ হয়, এটা সমান হয় না। সবসময়ই এই ইটায়ের মান একের চাইতে ছোটো হবে অথবা সমান হবে অথবা একের চাইতে ছোটো। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট যে এই ইটায়ের মানটা হচ্ছে সবসময়ই একের চাইতে ছোটো হবে, যেটা 0.81 আসছে এটার ক্ষেত্রে। অর্থাৎ এটা ছিল 0.81। আমি যদি পার্সেন্টেজে বলি তাহলে এই মোটরের ক্ষেত্রে এটাকে বলতে পারবো যে তার পার্সেন্টেজে বলতে পারবো এই মোটরের ক্ষমতাটা ছিল 81%। ওকে, তাহলে নেক্সট স্টেপে যাই আমরা। একটা সিম্পল ম্যাথ দিয়ে এটা শুরু করি। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 75%, ইঞ্জিনটির গায়ে 2 কিলোওয়াট লেখা থাকলে এর কার্যকর ক্ষমতা কত? গায়ে 2 কিলোওয়াট লেখা মানে হচ্ছে এটা প্রদত্ত ক্ষমতার মান। তাইলে আমরা সিম্পল অঙ্কটা আগে সম্পূর্ণটুকু করি। এখানে আমরা লিখব, দেওয়া আছে এই মানগুলা। হ্যাঁ, দেওয়া আছে প্রদত্ত ক্ষমতা 2 কিলোওয়াট। আমরা জানি কিলো মানে হচ্ছে 1000, অর্থাৎ এটাকে লেখা যাবে 2000 ওয়াট। আর কর্মদক্ষতা এটা ইকুয়াল 75%। আমরা যদি পার্সেন্টকে বাদ দিই 100 দ্বারা ভাগ, এটাকে লেখা যাবে 75 ডিভাইডেড বাই 100, অথবা এটাকে লেখা যায় ডিরেক্টলি 0.75। তাহলে আমরা এখন বাম পাশের মূল ম্যাথ করব। হ্যাঁ, আমরা এখানে কার্যকর ক্ষমতা পি ওয়াট দিয়ে দিলাম। তাহলে আমরা জানি কর্মদক্ষতা কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। তাহলে আমাদের বের করতে হবে কার্যকর ক্ষমতা, এটা পি প্রাইম নাম দিয়ে দিলাম। তাহলে আমরা ডিরেক্টলি সূত্র লিখতে পারবো যে এটা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি। তাহলে কতটুকু দেওয়া ছিল? 2। এটা মনে রাখবে সবসময়ই পি প্রাইম হবে, অর্থাৎ যত কর্মদক্ষতা তত ইন্টু মোট ক্ষমতা, মোট ক্ষমতা। এখন মানগুলো একটু বসায় নিই। এটা ছিল 0.75 আর এটা ছিল পি এর মান ছিল 2 কিলোওয়াট, অর্থাৎ 2000 ওয়াট। 0.75কে 2000 দ্বারা গুণ করলে ক্যালকুলেশনটা করে নিই, এটা হচ্ছে 0.75 1500, অর্থাৎ 1500 পি প্রাইম। এটা কিন্তু ওয়াট, অর্থাৎ এই মোটরের যে মান দেওয়া ছিল 2 কিলোওয়াট, অর্থাৎ গায়ে লেখা আছে
2 কিলোওয়াট বা 2000 ওয়াট, কিন্তু এটা কাজ করতেছে এখন এই 1500 ওয়াট। আমরা যদি কখনো বলে যে কতক্ষণ সময়ে পানি তুলতে পারবে, কতক্ষণ সময়ে কাজ করবে, তাহলে কিন্তু এই কার্যকর ক্ষমতা নিয়ে ডিল করতে হবে। যেটা দেওয়া আছে এটা থেকে পার্সেন্টেজকে ব্যবহার করে কার্যকরটা বের করতে হবে। এখন এই কার্যকর ক্ষমতা খেয়াল করো, এটাকে যদি আমরা পি প্রাইম নাম দেই, এটা ছিল আমার পি প্রাইমের আনসার, তখন পি প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে হবে mgh ডিভাইডেড বাই টি। অর্থাৎ এই পি প্রাইম নিয়ে ডিল করতে হবে টি বের করার অঙ্কগুলো। হ্যাঁ, আমরা একটু কমপ্লেক্স ম্যাথের দিকে আগাই। একটি মোটরের দক্ষতা 85% বা কর্মদক্ষতা। মোটরটি 1000 লিটার পানি 30 মিটার উঁচু একটি দালানের ছাদে 2 মিনিটে তুলতে পারে। 1 লিটার পানির ভর 1 কেজি। এটা সবসময় মনে রাখবা যদি পানির ঘনত্ব 1000 থাকে। মোটরের প্রকৃত ক্ষমতা কত? আমাদের সংজ্ঞা অনুযায়ী মোটরের প্রকৃত ক্ষমতা, যেটা আমরা পি নাম দিয়েছিলাম, এই পিটাকে বের করব। তাহলে এখানে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী এখানে সাইড ডিটগুলো একটু লিখে নেই। খেয়াল করো, আমি মানগুলো একটু লিখে নিলাম। কর্মদক্ষতা এটা 85% বা 0.5 ভর। এখানে পানির ভরটাই 1000 কেজি, ডেটি লিখলাম যেহেতু 1000 লিটার ছিল, সরাসরি 1000 কেজি লিখছি। সময় 2 মিনিট ছিল, 2 মিনিটকে আমি সরাসরি 2 × 60 বা 120 সেকেন্ড লিখছি। উচ্চতা h = 30 মিটার, এটা দেওয়া ছিল যে 30 মিটার উপরে তুলবে। তাহলে আমরা জানি সরাসরি সূত্রটা লিখলাম, এটা ইজ ইকুয়াল টু পি প্রাইম বাই পি। আমাদের বের করতে হবে প্রকৃত ক্ষমতা, মোটরের প্রকৃত ক্ষমতা। এটা উল্লেখ করে নেই যে প্রকৃত ক্ষমতা যেটা আমরা বের করব, প্রকৃত ক্ষমতা যেটাকে আমরা বলছিলাম পি, প্রকৃত ক্ষমতা পি, এটা হবে ওয়াট। তার মানে আমার এই অ্যান্সারটা বের করতে হবে, অর্থাৎ পি এর রেজাল্টটা বের করতে হবে। এখন যদি আমি পি এর রেজাল্টটা বের করি, তখন আমাকে জানা লাগবে এটা যেটা দেওয়া আছে এবং পি প্রাইম যেটা কার্যকর এটা জানা নাই। তার মানে এখান থেকে এই পুরো সূত্রটা বসায় দিতে হবে। যদি কখনো এইটা বের করার কথা বলতো, তাহলে এখান থেকে এই পি এর পুরো সূত্রটা বসায় দিতে হইতো। কেননা দুইটার ক্ষেত্রেই mgh, যদি কখনো এটা কাজে লাগে তখনও লিখতে পারবো mgh বাই টি। যদি কখনো এটা দিয়ে কাজ করতে হয় তখনও লিখতে পারবো mgh বাই টি। যখন সূত্রটাকে যেরকম খাটানোর প্রয়োজন হবে সেরকম আমরা খাটাবো। এখানে প্রকৃত ক্ষমতা বের করার কথা বলছে, তার মানে আমাদের এইটা ফিক্সড থাকবে, এইটার হবে আনসার। আর বাকি সূত্রগুলোকে যত রকম মডারেট করতে হয় করব। এখানে দুইটা লাইন লিখছি, আশা করি বুঝবে যে আমরা আর গুণন করছি এটা ইন্টু পি, এটা ইন্টু পি, আর 1 × পি প্রাইম। আমাদের বের করব পি এর মান, তার মানে পি জায়গায় থাকবে, ইটাটা নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ পি প্রাইম ডিভাইডেড বাই ইটা। এখন এই পি প্রাইম এটাও ক্ষমতা, এটাকে লিখবো mgh ডিভাইডেড বাই টি দিয়ে, আর এইটার নিচের জায়গা আছে। এখন সবগুলা মান এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা রাশি, এখানে সবগুলা মান দেওয়া আছে জি। হ্যাঁ, জিটা আমরা এখানে লিখে নেব প্রয়োজনের সাথে, যে অভিকর্ষজ ত্বরণের মান জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই মেতে মানটা বসাই দেব। হ্যাঁ, আমরা মানটা একটু বসালাম mgh ডিভাইড বাই টি। তো mgh বাই টি এখানে মান বসালাম, আর এটার মান বসালাম 0.85। আমরা যদি ক্যালকুলেশন করি তাইলে উপরের পার্টে, শুধুমাত্র উপরের পার্টে আনসার আসবে কত হচ্ছে 2450, আর নিচের পার্টে মান আসবে হচ্ছে 0.85। তার মানে খেয়াল করো যে এখানে এই পোর্শনটুকু কিন্তু এই জিনিসটা, আর এখানে এটা থাকা মানে হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা। তার মানে এই মোটরের কার্যকর ক্ষমতা যদি বলতো শুধুমাত্র এই পার্টটুকু করলে হইতো, অর্থাৎ পি প্রাইম ইজ ইকুয়াল টু mgh বাই টি সমান এত। যদি শুধুমাত্র মোটরের কার্যকর ক্ষমতা বলতো, এই প্রশ্নে কিন্তু মোটরের কার্যকর ক্ষমতা বলেনি, বলছে প্রকৃত ক্ষমতা। তার মানে কার্যকর ক্ষমতাকে আমি যদি 0.85 মানে কর্মদক্ষতা দ্বারা ভাগ করি, তখনই কিন্তু তার হচ্ছে প্রদত্ত ক্ষমতা বা মোট যে ক্ষমতা দেওয়া থাকে বা গায়ে লেখা থাকে এইটা বের হয়ে যায়। যেমন আমরা যদি এইটার আনসার করি তাহলে দাঁড়াবে যে 2882 পয়েন্ট সামথিং এত ওয়াট। পয়েন্টগুলো আর লিখলাম না আমি বুঝার সাথে, তো এত ওয়াট। খেয়াল করো এটা কিন্তু 85% কর্মদক্ষতার মোটর ছিল, আর যেটার হচ্ছে
85%, যেটার প্রকৃতপক্ষে ক্ষমতা ছিল 2800, কিন্তু এইটা কাজ করছে 2450-এ, অর্থাৎ তার কিছু ক্ষমতা এখানে লস হয়েছে। তাহলে কর্মদক্ষরা পুরা সামারাইজেশনে আসি, আমরা এটা ইজ ইকুয়াল টু লিখব। এখানে ডিরেক্টলি যদি কখনো লিখি, সরাসরি উপরের মানগুলা দেওয়া থাকে, তাহলে আমরা mgh ডিভাইডেড বাই টি, আর এই মানটা সরাসরি আমরা পি লিখতে পারবো। এখানে যদি বলে কত সময় লাগবে, কতটুকু টাইম লাগবে, তাহলে সরাসরি এই সূত্র বসিয়ে এখান থেকে টি বের করে নেব। অর্থাৎ আমি যদি এটাকে আর গুণন করি, তাহলে এই মানটুকু দাঁড়াবে mgh ডিভাইডেড বাই টি, এই পুরা টার্ম ইন্টু 1, আর এটা ইন্টু পি, এটা ইন্টু পি। আবার এখান থেকে গুণ করলাম আর গুণন, অর্থাৎ টি এটা পি সমান mgh, তারপরে টি এর মান বের হবে mgh ডিভাইডেড বাই এটা ইন্টু পি। অর্থাৎ এই যে সূত্রটা বের করে রাখলাম, এই সূত্রটা যদি তোমার আলাদা করে জানা থাকে তাহলে তো গুড, আর নয় এখান থেকে বের করে নিয়ে আসবা। অর্থাৎ যদি কখনো টাইমের কোনো মেথ বলে যে কতক্ষণ সময় লাগবে আর সবগুলা বিষয় বলে দেয়, তাহলে দেখো এত % কর্মদক্ষতার মোটর 2 কিলোওয়াট বা 2 হর্স পাওয়ার, এটা অবশ্যই জেনে থাকবে। যদি 2 HP হয়, হর্স পাওয়ার হয়, তাহলে হবে 2 × 746 ওয়াট। এটাকে দাঁড় করালে দাঁড়ায় হয়তো 1492 না, 1492 ওয়াট। যদি কখনো 2 হর্স পাওয়ার বলে দেয়, এটা হবে 2 হর্স পাওয়ার। আর কর্মদক্ষতা যদি তোমাকে 75% বা 65% বলে দেয়, তাহলে এটা হবে 0.65। তখন বলে দিবে যে কতটুকু পানি তুলবে, অভিকর্ষ স্তরণের মান জানাই আছে এটা সব সময়, আর এইচ কতটুকু উপরে তুলবে। তখন টাইমটা বের হবে কিন্তু এই মেথের এই টাইম দিয়ে। আশা করি কর্মদক্ষতায় তোমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরও দুই একটা কথা বলি যে এই যে মেথটা আমরা মাত্র করলাম, এই মেথে যদি কখনো উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে বলে যে কর্মদক্ষতা 5% বাড়ালে, তখন কিন্তু পুরা মেথটা আবার করতে হবে। অর্থাৎ 5% বাড়ালে তার মানে পুরা মেথটা আবার করতে হবে 90% কর্মদক্ষতা দিয়ে। যেই প্রসেসটা করছি সেম একই প্রসেসটা। যদি বলে যে কর্মদক্ষতা 10% হ্রাস পেলে, তাহলে কিন্তু এই পুরা মেথটুকু আবার করতে হবে তোমাকে। 85-এর জায়গায় 10% হ্রাস, তার মানে হচ্ছে এটা 75% কর্মদক্ষতা দিয়ে পুরা মেথটুকু আবার করতে হবে। অর্থাৎ পুরা মেথটুকু আবার করা বলতে, যদি বলে যে কর্মদক্ষতা, আবার বলি প্রশ্নটা, যদি বলে 75% কর্মদক্ষতা হলে ঠিক একই পরিমাণ পানি উঠাতে কত সময় লাগবে। খেয়াল করো, ঠিক একই পরিমাণ পানি উঠাতে কত সময় লাগবে। এই সেম সব কিছু আছে, মনে রাখো যে এটা হবে 0.75, আর এম হবে এত, টিটা হবে ওয়াট, কত সময় লাগবে বলছে। যদি 0.75% হয় তাহলে কত সময় লাগবে। এর জন্য আগে আমাকে যদি কত সময় লাগবে এটার কথা বলে, খেয়াল করো এইখান থেকে এই মেথ থেকে আমরা কিন্তু এতটুকু করছি। অর্থাৎ পি ইকুয়াল টু এই পার্টটুকু বাদ যাবে, এই পার্টটুকু বাদ যাবে, অর্থাৎ mgh বাই টি ইন্টু ডিভাইডেড বাই ইটা। অর্থাৎ এই পার্টটা এখন যেটা লিখলাম, এই যে এখন যেটা লিখলাম কত সময় লাগবে, তার মানে তুমি কিন্তু এই পার্টটা পেয়ে গেছো। অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু mgh বাই টি। এখানে এটা এখানে নিলে এটা এখানে লেখা যায়, আগের ম্যাথের পার্টে এই সেম ম্যাথটাই ছিল। অর্থাৎ এখান থেকে তুমি যদি টি বের করতে চাও, এই যে বলছে 10% কমে গেলে, এখানে এটা হবে 0.75, আর বাকি সব সেম থাকবে। অর্থাৎ এই যে এটা এর মান, এটা হবে 0.75, আর পি যেটা দেওয়া ছিল, অর্থাৎ প্রদত্ত ক্ষমতা, আগেরটাতে কিন্তু প্রদত্ত ক্ষমতাটা আমরা বের করে রাখছিলাম। এই যে এটা ছিল প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা। তার মানে প্রকৃত ক্ষমতাটা কিন্তু ওই যে 85% ছিল, ওই 85%কে ধরে প্রকৃত ক্ষমতাটা আগে প্রথম অংশে বের করে নিতে হবে। তারপরে পরের পার্টটুকু, অর্থাৎ এই পরের পার্টটুকু এখানে এই মানটা বসাতে হবে। এটা ছিল 2885। দেন এই অ্যান্সারটা হবে যে কতক্ষণ সময়ে পুরো মেথটা করা যাবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবে আশা করি। আর তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে কর্মদক্ষতা রিলেটেড যে কোনো ম্যাথ তোমার যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, তাই নিয়ে প্র্যাকটিস করো। যে কোনো ম্যাথ, বোর্ড হোক, টেস্ট পেপার হোক, যেখান থেকেই হোক, কর্মদক্ষতার উপরে আনুমানিক 3টা সৃজনশীল সলিউশন করো।
এটাই থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক, যে 3টা সিকিউ সলিউশন করবে, 3 সিকিউ সলিউশন করবে। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।